ঠিক আছে, ওকে। ওকে, দেখেন এবার আমি ব্যাংকের ভাগ বাটোয়ারা করি। ব্যাংকে যদি আপনি ওভারঅল চিন্তা করেন, ব্যাংকের মূলত ভাগ বাটোয়ারা হবে তিন ভাগে। একটা হবে, দাঁড়ান এক সেকেন্ড, একটা আসবে সেন্টারে, সেন্ট্রাল ব্যাংক আমি এটাকে বলবো। এরপর আসবে দুই টাইপের ব্যাংক, একটাকে আমি বলবো গভর্নমেন্ট, আর আরেকটাকে বলবো প্রাইভেট। হ্যাঁ, তো সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, এখানে যে যে আছেন সবাই খুব ভালো করে জানেন সেন্ট্রাল ব্যাংক বলতে কাকে বোঝায়। বাংলাদেশ ব্যাংক কি কি পোস্টে নেয়? এডি পোস্টে নেয়, আর হলো অফিসার পোস্টে নেয়। হ্যাঁ, তো অফিসার পোস্টটার নাম মাথা রাখবেন। এডি পোস্টটা হলো 9th গ্রেড, আর অফিসার পোস্টটা হলো 10th গ্রেড। ঠিক আছে, মানে এডিটা সরাসরি আপনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে ঢুকবেন, আর 10 গ্রেড থেকে আপনি প্রমোটেড হয়ে তারপর ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হবেন। এখান থেকে এখানে জাম্প করতে আগে লাগতো 2 বছর, এই জন্য এটা আগে অনেক, মানে কি বলবো, অ্যান্টিসিপেটেড একটা পোস্ট ছিল। এখন এটা লাগে 5 বছর। সো এটা একটু, মানে এই পোস্টের প্রতি আগ্রহ মানুষ একটু কমে গেছে। গভর্নমেন্ট ব্যাংকে যদি তাকায়, সেম অবস্থা। এটা হলো গিয়া সিনিয়র অফিসার, মানে এসও, আর এখানে নেয় অফিসার, সেম পোস্ট। ঠিক আছে, এই সেম পোস্ট, এটা হলো গিয়া 9th গ্রেড আর এটা হলো গিয়া 10th গ্রেড। এটা নিয়ে কারো কোনো ইয়া নেই। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আসি, প্রাইভেট ব্যাংক 3টা লেভেলে এক্সাম নেয়, এটা একটু আপনাদেরকে মাথা রাখতে হবে। ঠিক আছে, এখানে কেউ, আচ্ছা আগে বলে রাখি, গায়ে লাগানো যাবে না, কারো কোনো কথা গায়ে লাগানো যাবে না। কারণ একটা হলো যে আপনাকে বুঝতে হবে যে আমি আপনার ভালোর জন্য বলছি, আমার এখানে কোনো নিজস্ব লাভ নাই। ঠিক আছে, সবচেয়ে উপরের পোস্ট, যে পোস্টে সচরাচর নেওয়া হয় সেটা হলো এমটিও বলে কেউ, কেউ বলে প্রবেশনারি অফিসার, কেউ বলে হলো গিয়া আপনার এই কি বলে, ওই যে এখন ব্র্যাক ব্যাংক বলে ওয়াইএল, সিটি ব্যাংক বলে হলো বোধহয় এনএল বোধহয় বলে, নিউ নেক্সট লিডার, ইবিএল বলে হলো গিয়া ফিউচার লিডার, এফএল। হ্যাঁ, হোয়াট এভার, যেটা বলুক, এটা হলো সেই এমটিও। এই ফুল এমটিও পোস্টটা নেয় সচরাচর এই যে সেই সিনিয়র অফিসার, যেটা দেখলেন সিনিয়র অফিসার অথবা প্রিন্সিপাল অফিসার। এক একটা ব্যাংকে এক এক নামে ডাকে, বাট আমরা এই দুটা মেইন নাম যেটা রাখবো, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, এই দুটো পোস্টে। এবার আসি সেকেন্ড আর একটা পোস্টে নাই, সেই পোস্টটার নাম হলো টি জেও। অনেকে এটাকে ডিজেও বলে, অনেকে এটা ডাইরেক্ট জেও বলে, মানে জুনিয়র অফিসার, ট্রেনি জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার। অনেক ব্যাংকে, যেমন ধরেন ব্র্যাক ব্যাংক, এটাকে বলে ইউও, ইউনিভার্সাল অফিসার। হ্যাঁ, এইটা মেনলি কি, এটা হলো অফিসারের জাস্ট নিচের গ্রেডটা। সবই এক, এটা আরো অনেক নামে থাকতে পারে, আমার কাছে এই মুহূর্তে নাই। লাস্টে যে পোস্টটা, এটা বেশিরভাগ ব্যাংকে একটা নামে পরিচিত, টি এ ও, অথবা অনেকগুলো ব্যাংকে যেমন ব্র্যাক ব্যাংক বা এরা এরা আরও অথবা আরই এইরকম পোস্ট বলে। ঠিক আছে, আমি ব্র্যাক ব্যাংকে চাকরি করি, এই জন্য আমি ব্র্যাক ব্যাংকেরটা আপনাদেরকে বলতে পারবো, বাকিগুলোর কথা খুব বেশি বলতে পারবো না। আচ্ছা, এবার আসি সবগুলো সম্পর্কে বলি। 9th গ্রেড আপনারা সবাই জানেন, 9th গ্রেড আমি বেশি কথা বলবো না। 9th গ্রেড মানে আপনি জানেন স্যালারি 22,000 টাকা, এটা নিয়ে আর কিছু কথা নাই। আর 10th গ্রেড মানে হলো গিয়া স্যালারি শুরু হয় 16,500, মেবি আই এম নট শিওর, যে এরকম একটা কিছুতে। সো আপনার এই এই দুইটার জন্য কোনো আর কোশ্চেন নাই যে আপনাদের স্যালারি কিরকম হবে বা কি। আপনার স্যালারির ঝামেলা শুরু হবে এই দুটা পোস্ট থেকে। হ্যাঁ, এই পোস্টগুলো শুরু হয় অ্যারাউন্ড 50 থেকে। আগে বলেছি শুরু হয় 50, এটা 50-তে এখন কেউই নাই, সবাই মোটামুটি 52, 54, 55। আচ্ছা, আমি ভালোর জন্য লিখে দিই 55। অ্যারাউন্ড 55 থেকে এই পোস্টটা শুরু হয়। এই পোস্টটা শেষ হয় এখন 75-এ যে, মানে 55,000 থেকে 75,000, এটা গ্রস। এটা কিন্তু গ্রস, এগুলো কিন্তু গ্রস না, এগুলো তো আরো বেশি পায়। মানে এটা অন অ্যাভারেজ এটা যে দাঁড়ায় মোটামুটি 35 থেকে 40 এর মতো ব্যাংক ভেদে বা এটা, আর এটা অন অ্যাভারেজে যে 30 এর মতো যে দাঁড়ায়। ঠিক আছে, এটা ব্যাংক ভেদে আছে। ঠিক আছে, এটা হলো ওভারঅল 55 থেকে 75 কে যারা যে পিও পোস্টে নেয় তারা এই স্যালারিটা দেয়, যারা এসও পোস্টে নেয় তারা এই দিককার স্যালারিটা দেয়। খুবই সহজ হিসাব। এই ইও বা ডিজেও বা এই যেও, এই পোস্টটা যদি আমি সহজ কথা বলি, এই পোস্টটা সচরাচর ইউজুয়ালি দেখা যায় যে এরকম 40 এর রেঞ্জে। হ্যাঁ, একটু উপরে হবে না, এলে একটু নিচে হবে, ম্যাটার করে না, এই এই রেঞ্জে এটার স্যালারি দেওয়া হয়। আর এটার স্যালারি একটু কম, এটার স্যালারি অলওয়েজ 30 এর বিলো হবে। বুঝাতে পেরেছি আমি? যদি আমি জানি যে এখানে অনেকের মানে কি বলে ওই ইন্টারেস্ট ইয়া না, এই কি বলে, এই প্রাইভেট ব্যাংক না, বাট স্টিল আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা সম্পর্কে আপনাদের জানার ধারণা থাকাটা একটা ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট, এবার আমি আসি। আপনি যদি, আগে বলি,
একটু আপনাকে বুঝতে হবে, আপনি যদি ব্যাচেলার্স, হ্যাঁ, ব্যাচেলার্স বলতে বিএসসি, আমার এখানে বেশিরভাগ যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে থাকবে বিএসসি, অথবা যদি আপনি বিবিএ একটা মোটামুটি ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করেন, আপনি সবে অ্যাপ্লাই করতে পারবেন। আগে বলছি, আপনি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলোরও ক্যাটাগরি আছে। এখন ধরেন যে আপনাকে একটু বুঝতে হবে, আমি আবার বলছি, গায়ে লাগানো যাবে না, কোনো কথা গায়ে লাগানো যাবে না। আপনি যদি বিএসসি বা বিবিএ খুব ভালো কোনো ফেমাস ইউনিভার্সিটি, ফেমাস ইউনিভার্সিটি বলতে 7টা অটোনমাস ইউনিভার্সিটি, তারপর হলো গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ভিতরে এখন এনএসইউ আছে, তারপর ব্র্যাক আছে, তারপর আপনার হলো গিয়া আইইউবি আছে, মানে এরকম ফেমাস ফেমাস যেসব প্রাইভেট ইউনিভার্সিটি, বিইউপি আছে, এরকম ফেমাস ফেমাস প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো, প্লাস ধরেন যে আপনি ইঞ্জিনিয়ারিং হতে পারে বা এরকম ফেমাস যেগুলো আছে, এইগুলো যদি হয়, আপনি মেইনলি তাইলে এই এমটিও পিও এই পোস্টটার জন্য আপনি বেশি অ্যাপ্লিকেবল হবে। বাকিগুলোতে আপনাকে মানে আপনার জন্য না, হয়তো হয়তো আপনি তখন এই দুটাতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, বাট এই পোস্টটা তখন আপনার জন্য না খুব একটা। এই পোস্টটা মেইনলি কাদের জন্য আমি আগে বলে রাখি, এই পোস্টটা মেইনলি হয় কি, যে দেখা যায় যে অনেকে ডিগ্রি 3 বছরের একটা ডিগ্রি কোর্স আসে, আচ্ছা অনেকে হয়তো জানে না, ওই ডিগ্রি কোর্স কোর্স পাস করে, বা দেখা গেল যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটু দুর্বল, ওদের জন্য মেইনলি এই পোস্টটা সচরাচর রাখা হয়। আর এই পোস্টগুলো যে ব্যাংকে যান, আপনার এই পোস্টের উপর হিউজ টার্গেট প্রেশার টেশার দিয়ে রাখে। আপনি যত শুনবেন ব্যাংক থেকে ছাঁটাই হয়, হ্যান হয়, ত্যান হয়, এই পোস্টটা থেকে, ঠিক আছে। সো আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড একদমই দুর্বল হয়, আপনি বুঝতেছেন আপনার সিজিপিএ 4 এর কম, ও আচ্ছা ভালো কথা, হ্যাঁ, সিজিপিএ 3 এর উপরে লাগে, ঠিক আছে। এই বেশিরভাগ গুলোতে 3 এর উপরে লাগে, এইগুলোতে মাস্ট, এগুলোতে মাস্ট 3 এর উপর লাগে। তো আপনি যদি বাই চান্স মনে করেন যে আপনার সিজিপিএ 3 এর অনেক নিচে, বা আপনি এরকম 3 এর নিচে হলো, আপনি এইগুলোতে অ্যাপ্লাই করলে করতে পারেন। বাকিগুলোতে অ্যাপ্লাই করছে এমটিও পোস্টে, মানে এই পোস্টের জন্য 3 এর উপরে থাকা মাস্ট, এই এমটিও পিও এই পোস্টার কথা আমি বলতেছি, যে এই পোস্টটা, ঠিক আছে, এটার জন্য 3 এর উপরে থাকা মাস্ট। আপনার 3 নিচে হলে আপনি পরেরটাতে অ্যাপ্লাই করতে পারছেন, এই যে টিজেও জেও এটাতে অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু আপনি যদি আপনার মানে 3 এর যদি নিচেও হয়, আপনার ইউনিভার্সিটিও ভালো ভালো না হয়, সেক্ষেত্রে আপনার জন্য এই পোস্টটা ছাড়া অপশন নাই। আবার বলে রাখি, ম্যাক্সিমাম ব্যাংকে, আগে বলে রাখি, ম্যাক্সিমাম ব্যাংকে 90% যারা এই টিএও আরও আরিতে অ্যাপ্লাই করবে তাদেরকে কল করবে ম্যাক্সিমাম ব্যাংক। কারণ এগুলোতে বেশিরভাগ তারাই অ্যাপ্লাই করে যাদের একটু ঠেকা আছে, মানে ধরেন যাদের পরিবারের একটু আর্থিক অনটন চলতেছে, বা ধরেন এখন রেজাল্টও খুব একটা ভালো না, মানে ঠেকা, সিম্পল কথা বলে ঠেকা, তো এদের 90%-এর জব হয়েও যায়। এটা একটু মাথা রাখা লাগবে। এবং যারা ঠেকা ছাড়া ঢোকে, অনেকেই ঢোকে ঠেকা ছাড়া, যে কোনো আমার কোনো ঠেকা নাই, তাও আমি ঢুকলাম, এদের একটা বড় পার্ট 1 ইয়ারের ভেতর জব সুইচ করে ফেলে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? যে আইদার আপনি ঠেকায় পড়ে যাবেন, অর আপনি বুঝেননি, না বুঝে চলে গেছেন, ভালো ব্যাংক দেখেছেন, ভালো ব্যাংকের ভালো পোস্ট, স্যালারিও খারাপ না। আমি বলছি না পোস্টটা খারাপ, আগে বলতেছি, আমি কোনো পোস্টকে ছোট বলছি না, খারাপ বলতেছি না। বাস্ট এইগুলোতে টার্গেট থাকে, যার অনেকে, আমরা বেশিরভাগ মানুষজন টার্গেটের প্রেশারটা নিতে চাই না, বিজনেসের প্রেশারটা নিতে চাই না, তাদের জন্য এই পোস্টটা একটু অ্যাভয়েড করা বেটার। ঠিক আছে, কথাটা বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, টার্গেট গভর্নমেন্ট ব্যাংকগুলোতেও থাকে, সেন্ট্রাল ব্যাংকেও থাকে, বাট এক একজনের টার্গেট এক একটা, বিজনেস টার্গেট হয়তো থাকে না, অন্যান্য টার্গেট থাকতে পারে, গভর্নমেন্ট ব্যাংকে বিজনেস টার্গেটও থাকে, এটা আপনাকে মোটামুটি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই পার্ট রিলেটেড কোনো কোশ্চেন আছে কি কারো? একটু থাকলে বলবেন আমাকে। আমার এইচএসসি জিপিএ 3 পয়েন্ট, বিএসসি ট্রিপল ই 3 পয়েন্ট, শর্ট লিস্ট। ভাইয়া কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি ম্যাটার করে, ইউনিভার্সিটি ম্যাটার করে, একটু বলতে হবে কোন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যদি ভালো হয়, তাইলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটি ভালো হলে আপনার জন্য ওকে। বাট যদি ইউনিভার্সিটি ভালো না হয়, তাইলে ভাই মানে এমটিওতে শর্ট লিস্ট নাও করতে পারে। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং, না ভাই আমার মনে হয় না শর্ট লিস্ট করবে, সরি, আমি আপনাকে মিথ্যা হোপ দিব না। অনেস্টলি আপনি যদি দেখেন, আমি আপনাকে ভাই হিসেবে সাজেশন দিই, ধরেন একটা ব্যাংকে পোস্ট সার্কুলার এভাবে দেয় সচরাচর, একই সাথে তারা এমটিও দেয়, একই সাথে তারা দেখা যায় যে ওই টিজেও বা এই সেকেন্ড যে পোস্টটা বললাম এই পোস্টটাও দেয়, একই সাথে টিএও পোস্টটাও দেয়, হ্যাঁ একই সাথে দিবে। আপনি এটাতে টার্গেট করবেন, কারণ এটাতে দিলে দেখা গেল আপনাকে শর্ট লিস্টও করলো না, আপনি এটাতে অ্যাপ্লাইও করতে পারলেন না। যদি এমন হয় যে এটাতে আলাদা সার্কুলার দিয়েছে, এটাতে আলাদা সার্কুলার দিয়েছে, মানে একসাথে যে কোনো একটাতে অ্যাপ্লাই করা যাবে এরকম না, তাহলে আপনি এটা তো করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয় যে যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারেন, আপনি তখন এটাতে অ্যাপ্লাই করবেন, সেকেন্ডটাতে করবেন, আপনার জন্য থার্ডটা না, আগে বলে দিলাম। ঠিক আছে ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর কারো কোনো কোশ্চেন আছে? বাংলা বিভাগে প্রচুর প্রচুর ভাই, আমার সাথেই তো অনেকে আছে যে বাংলা বিভাগে পড়ালেখা করে ব্যাংকে চাকরি করে।
কোনো সমস্যা নেই, গভর্নমেন্ট ব্যাংকে তো কোনো সমস্যা নাই নাই, প্রাইভেট ব্যাংকেও নাই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন বলেন। আমি এই যে দেখেছেন, আমি জানি আপনাদের অনেক অনেক কোচিং আছে, অনেকে অনেকেই অনেক কিছু বলে, ভাই এগুলো হলো একদম পার্সোনাল লেভেল কোশ্চেন, আশা করি কেউ এগুলোর অ্যান্সার করতে চায় না। আর কারো কোনো এরকম কোশ্চেন থাকলে বলতে পারেন, সিলি হোক, কেউ এখানে কিছু ম্যাটার করে না। ভাই আপনি ভালো থাকলে কেউ দেখতে যাবেন আপনি ভালো আছেন, কিন্তু খারাপ থাকলে সবাই আসবে যে হে হে দেখ ওর কি অবস্থা। বলেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন এখন। আমরা বেশি টাইম নিব না, আমি একদম খুব শর্টে আজকে শেষ করতে রাখবো। আর কোনো কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এর যে জব পোস্ট, ওইটাতে অ্যাপ্লাই করতে কি এমএসসি করা লাগবে? না না না, কোনোটাতে, আমাদের এখানে কোনোটাতে এমএসসি লাগে না। হ্যাঁ, আরেকটা বলে রাখি, আমি এটা ভালো কথা বলেছেন। আরেকটা বলে রাখি, উর্দু ডিপার্টমেন্ট ভাই কোনো ডিপার্টমেন্টের সাথে সাথ নাই আপনার। যদি উর্দু ডিপার্টমেন্ট তো ভালো ইউনিভার্সিটি গুলো ছাড়া নাইও আপনার। আমি যতদূর জানি ভালো ইউনিভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সিটি, মানে ওই 7টার ভেতর বেশিরভাগ হলো গিয়ে আপনার ওই কি বলে ওই অটোনোমাস ইউনিভার্সিটি গুলো ছাড়া উর্দু নাই। সো আপনি উর্দুতে পড়েন আর ফার্সিতে পড়েন, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি এগুলো সব এক্সাম নিয়ে ঢুকায়, সো আপনি এক্সামে টিকলে আপনার হবে। ওকে, যে কথাটা বলতে আসছিলাম, একটু আসি। আর কেউ কোনো ইয়া বলেছে ভাইয়া এসএসসি এত এমবিএ এমটিও তে, আমি সিতে, হ্যাঁ হ্যাঁ করবে ভাই, আপনাকে করবে। ঠিক আছে, ওকে। আমি এবার পরেরটাতে আসি, কই গেল, হ্যাঁ। দেখেন, অনেকগুলো এমটিও পোস্টে তাকান, আপনারা ভালো মতো খেয়াল করেন, অনেকগুলো এমটিও পোস্টে বলে দিবে মাস্টার্স ইন এনি ব্যাকগ্রাউন্ড অর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। কথাটা বুঝেন, মাস্টার্স ইন এনি ব্যাকগ্রাউন্ড উইথ অবভিয়াসলি 4 ইয়ার্স ব্যাচেলার্স তো বলবেই, হ্যাঁ, সাথে বিএসসি ইঞ্জিনিয়ারিং। তার মানে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং হন, অনেক এমটিও পোস্টে এটা মাফ করে দেয়। অনেক এমটিও পোস্টে মাস্টার চায়, বেশিরভাগে মাস্টার্স চায় না। তবে আপনার যদি হলো গিয়া মানে ওই কি বলে, আপনি যদি বেশিরভাগ যেসব ব্যাংক একটু পুরাতন, যেমন ধরেন যে ফার্স্ট জেনারেশন ব্যাংক, ওরা বেশিরভাগ ক্ষেত্রে ওই এমটিও পরীক্ষার সাথে মাস্টার্সটা চায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, আমি এটা বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, বাকিরা কেউ মাস্টার্স চায় না, বাকি একটা তো মাস্টার্স লাগে না, খালি এই একটা পরীক্ষাতে এইটাতেই হলো গিয়া। তাও যে আপনি যে এই 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 পাশে ডান পাশে, আমি কালার এটা চেঞ্জ করা, আচ্ছা কালার চেঞ্জ করুন। এই যে ডান পাশে এই কয়টা দেখছেন না, YLNLFL, মানে ইয়ং লিডার, নেক্সট লিডার, ফিউচার লিডার, এরা মাস্টার্স চায় না, এরা কোনো সাবজেক্টে মাস্টার্স চায় না। কিন্তু অনেক ব্যাংকে আছে এমটিও পিও, যারা হলো সিনিয়র অফিসার পোস্টে নেয়, ওরা মাস্টার্স চাইতে পারে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? যেমন আমি আমার লাইফে প্রথম যখন জব শুরু করি, আমি তখন যে দেখি যে আমি একা হলো এইচএসসি 15 ব্যাচে, বাকি সবাই অ্যাটলিস্ট 13 ব্যাচে। আমি বলছি কি রে, সবাই এত সিনিয়র কেন? পরে বুঝতে পারলাম ওখানে মাস্টার্স চাইছিল, হ্যাঁ। আর আমি ছাড়া বাকি সবাই ছিল হলো গিয়া ওই মাস্টার্স করা, যার ফলে আমি খালি হলো পাশ করে ঢুকে গেছিলাম, আর ওখানে বাকিরা সবাই মাস্টার্স করে, ওখানে সব 9 ব্যাচ 8 ব্যাচও ছিল আমাদের সাথে জব করতে ঢুকেছিল। ও আচ্ছা, এটা একটা কথা আপনাদের মাথায় রাখবেন, যদি বিসিএস বা বাংলাদেশ ব্যাংক টার্গেটও থাকে, অবশ্যই ভাই ওয়েট করবেন না। এসএসসি জিপিএ কি ম্যাটার করে ভাই? করে, অনেক অনেক এক্সামে বলে দিবে আপনাকে যে এই কি বলে A+ ইন অল সাবজেক্টস। অনেক এমটিউ এক্সামে আপনাকে বলে দিবে A+ ইন অল সাবজেক্টস ইজ রিকোয়ার্ড, মানে ওই অল এক্সামস, মানে হলো গিয়ে আপনার হলো গিয়া ওই এসএসসি, এইচএসসি, মাস্টার্স এগুলোতে হলো, অনার্স মাস্টার্স এগুলোতে ফার্স্ট ডিভিশন চাই। এখন যদি চাই তাহলে ম্যাটার করবে ভাই। আমি আমি বলছি, আমি কাউকে ফলস অফ দিব না, আমি জাস্ট কি বলে যা সত্য তাই বলবো। ভাই এই পয়েন্টটাতে আমি যাইনি, আমি যাব, তারপর আমি আপনাকে বলবো, আপনারা বুঝবেন তাহলে। এটা নিয়ে আমি আর কে কে হলো গিয়া ওই কোশ্চেন করে, এটা নিয়ে আপনারা আশা করি তাহলে তখন কোশ্চেন করবেন না। এইটা বাদে এই কে কোশ্চেন করবে এই টপিকটা বাদে আর কারো কোনো কোশ্চেন আছে বলেন, তাহলে আমি এই পরের টপিকে চলে যাব। ব্র্যাক ওয়াইলে 2বার অ্যাপ্লাই করেছিলাম বাট কখনো শর্ট লিস্টেড হয়নি, ওরা কি দেখে কি দেখে? ও ভাই, ব্র্যাক ওয়াইলের বিষয়টা কি? ব্র্যাক ওয়াইলের বিষয়টা হলো, আপনি যখন ওই কি বলে অ্যাপ্লাই করেন, আপনার অনলাইন টেস্ট যেটা হয়, অনলাইন টেস্টটা ওপেন, মানে সবাইকে দিতে দেয়। এবং মোটামুটি মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মতো, মেন্টাল অ্যাবিলিটি টেস্টের পর ওর সাথেই এবার ওরা হলো গিয়ে একটা ওই কি বলে একটা হলো গিয়ে অ্যালগোরিদম সেট করে রাখে, যেখানে ধরেন যে ইউনিভার্সিটি, তারপর ধরেন রেজাল্টস, এইগুলো অনুযায়ী অ্যালগোরিদমই একবার শর্ট লিস্ট করে ফেলে। আর আরেকটা বিষয় হয়, এটা আপনাকে মানতে হবে, এটা মানুষ কেন মানতে চায় না, আই হ্যাভ নো আইডিয়া। একটা মানে
ভালো স্টুডেন্ট মেন্টাল অ্যাবিলিটিতেও বেশি ভালো করার কথা। আমি বলছি না সবাই করবে, কথা, ঠিক আছে। তো দেখা যায় ওই জায়গায়, মানে দেখা যায় যে হলো গিয়ে যারা মেন্টাল অ্যাবিলিটি পিছায় পড়ে তখন বাদ পড়ে যায়, এটাই আর কি। আচ্ছা, বিসিএস নাকি ব্যাংকের প্রিপারেশন নেবো, আচ্ছা এইটা আমি একদম লাস্টে, এটা আমি একদম লাস্টে অ্যান্সার করবো, কারণ এটা আজকের টপিক থেকে একটু দূরে, ঠিক আছে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন এই টপিকে যে কোন পোস্টে নেয় কি আমি দিতে পারবো পারবো না এগুলো নিয়ে যদি আর কোনো কোশ্চেন না থাকে, আমি এবার চলে যাবো এক্সাম নিয়ে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে করেন, আমি পরের পার্টে চলে যাই। এবার বিষয়টা হলো, এবার আসলে এক্সামের টাইম। এই ধরেন, এই হলো সেই ব্যাংক। কি ব্যাংক? ধরেন আমি হলো গিয়া সবচেয়ে ভালো ব্যাংকের নাম লিখি, এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। না, এসসিবি লিখলে একটু ঝামেলা আছে। হ্যাঁ, ধরেন আমি কথার কথা আমি বলে রাখি হলো গিয়া সে এক্স ওয়াই জেড ব্যাংক। হ্যাঁ, এই এক্স ওয়াই জেড ব্যাংক এরা কি করবে? এরা হলো গিয়া 100 জন লোক নিবে। হ্যাঁ, 100 জন এমটিও নেওয়া খুব বড় কোনো বিষয় না। বেশিরভাগ ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ব্যাংকগুলো 100 জন এমটিও খুব ইজিলি নেয়। হ্যাঁ, ওকে। তো এখন আপনি 100 জন এমটিও নেবেন, এই এমটিও এক্সামটাকে ফেয়ার হতে হবে, এই জন্য গভর্নমেন্ট থেকে রুল করে দেওয়া যে ফেয়ার এক্সাম এনশিওর করার জন্য তোমাকে থার্ড পার্টি কারো মাধ্যমে এক্সামটা নেওয়া হবে। থার্ড পার্টি কারো মানে কে হতে পারে? বিশ্বের বিভিন্ন দেশে এই থার্ড পার্টিটা এইচআর ফার্ম হয়। হ্যাঁ, মানে এইচআর রিক্রুটমেন্ট করাটাই তাদের মেইন কাজ হয়। এই জন্য দেখবা যে অনেকে ওই যে ব্র্যাক ব্যাংক থেকে এসএমএস পান যে হলো গিয়া ওই কি বলে এইচআর ফার্ম থেকে, ঠিক আছে। এর একটা রিজনই হলো যে এইচআর ফার্মে একটা থার্ড পার্টি ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম হতে পারে। ওকে। ওর বাংলাদেশে যেটা বেশি ট্রাস্টেড সেটা হলো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। তো ব্যাংকের ক্ষেত্রে এখানে ফেমাস কে কে আছে আমি একটু লিস্টটা দিয়ে দেই। আইবিএ, বিআইবিএম, এফবিএস, আর আরেকটা হলো গিয়ে কি জানো, আরেকটা কি আছে, কি কে বলবেন একটু মনে করে দেন তোমাকে। অস্ট এখন আর নেয় না, অস্ট অস্ট নেয় না। আর্টস ফ্যাকাল্টি বলতে পারি, বাট খুব বেশি আর্টস ফ্যাকাল্টিও নেয় না। ঠিক আছে, এই এই চারটা মেইনলি। ঠিক আছে, আপনাকে সব অস্ট এখন বেশিরভাগই নেয় না, সো এটা বাদ, এটা নিয়ে আপনি আর চিন্তাই করবেন না, বলে লাভ নাই। আচ্ছা, আমি মাস্টার্স, স্যার আমার তাহলে কোন পোস্ট গুলোতে অ্যাপ্লাই করা উচিত? ওই যে ভাই আমি আপনাকে বললাম, আপনি জুনিয়র অফিসার বা হলো গিয়ে এইরকম যেসব পোস্ট আছে, জুনিয়র অফিসার, ইউনিভার্সাল অফিসার, মানে যেগুলোতে দেখবেন যে স্যালারি রেঞ্জ এরকম, বুঝতে পারবেন যে স্যালারি রেঞ্জ মোটামুটি আহ 40-র কিছু নিচ থেকে শুরু হতে পারে, 40-র উপরেও হতে পারে, এই কাছাকাছি 40-র কাছাকাছি হবে সেগুলোতে। আপনি 50-60 গুলোতে অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনাকে শর্ট লিস্ট নাও করতে পারে। আচ্ছা, মাস্টার্স করি নাই, পাবলিক থেকে অনার্স করেছি স্যার, সব ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো কিনা? ওই যে যেগুলোতে মাস্টার্স চেয়ে থাকবে সেগুলোতে তো আপনি পারবেন না। আর পাবলিক থেকে, পাবলিক ইউনিভার্সিটি যদি হয়, আপনাকে অনেক অনেক ইউনিভার্সিটি অনেক ব্যাংকেই শর্টলিস্ট করবে মাস্টার্স ছাড়াও, কিন্তু যেগুলোতে লিখে দেবে মাস্টার্স লাগবে সেগুলোতে তো করবে না। আচ্ছা, ব্র্যাক অ্যাসেসমেন্টে কত শর্ট লিস্টে, কত হলে শর্ট লিস্টে নেয়? 50, আমি তো 38 পাই। আপনি এটা কেমনে জানলেন ভাই যে আপনি 38 পাইলেন? কারণ এটা তো কোথাও পাবলিশ করে না, এটা তো হলো গিয়ে এআই বেসড। ইভেন এইচআরও বোধহয় জানতে পারে না যে কত ওরা হলো গিয়ে সিকোয়েন্স দিয়ে দেয় ওই সিস্টেমটাই। ঠিক আছে, সো এটা একটু পাওয়ার টাফ। আপনি যদি মনে করেন যে কিভাবে পারবেন সেটা যদি আমাকে একটু 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 আমাকে মনে করে দিন, আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দেবো, আমার নিজের বানানো আছে ভিডিওটা। আমি এইটা এরকম কোশ্চেন প্রচুর আসে, তো এই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, আর ওই যে ভাই আপনারটা তো আমি বললাম, ওকে। আশার উত্তরগুলো দিতে পেরেছি, এবার আমি আসি আসল কথায়। আহ, এবার আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা ফ্যাকাল্টির টাকা নেয়, প্রত্যেকটা ফ্যাকাল্টি এক্সাম নেওয়ার জন্য টাকা নেয়। আমি আপনাকে একটু খোলাসা করে বলি মোটামুটি কিরকম টাকা নেয় অ্যারাউন্ড এইগুলো। এই এফ আইবিএ, বিআইবিএম, এরা অ্যারাউন্ড পার পার স্টুডেন্ট আমার যতদূর ধারণা আহ 500 থেকে 700 টাকা করে নেয়। আপনি কিন্তু ফ্রিতে এক্সাম দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের এক্সাম ফ্রিতে দিচ্ছেন, প্রাইভেট ব্যাংকগুলোর এক্সাম ফ্রিতে দিচ্ছেন, কিন্তু এরা এক্সাম নেওয়ার জন্য 500 থেকে 700 টাকা নেয়। এফবিএস অ্যারাউন্ড, আমি যতদূর জানি অ্যারাউন্ড 300 থেকে 500 এরকম একটা নেয়। আমি বলতেছি না এটা এক্সাক্ট, বাট আমি বলতেছি অ্যারাউন্ড এরকম একটা অ্যামাউন্ট নেয়। হ্যাঁ, আর আর্টস ফ্যাকাল্টি অ্যারাউন্ড 200 থেকে ধরেন 400 এরকম একটা অ্যামাউন্ট নেয়। ঠিক আছে, এবার আমি আপনার একটা সহজ কথা বলে দেই, আপনি আপনি লজিক্যাল ভাবে চিন্তা করবেন। একে তো হলো গিয়া এখন, এখন না, কোনো বাংলাদেশ ব্যাংক অথবা ধরেন যে হলো গিয়া ওই কি বলে ওর নাম, ওই সিনিয়র অফিসার গুলো
কেন বিআইবিএম এ এক্সাম নেওয়ায় এর একটা অন্যতম কারণ যে আগে এই যে আর্টস ফ্যাকাল্টিকে দিয়ে নেওয়া হতো, সিনিয়র অফিসার বিশেষ করে আর্টস অথবা অস্টকে দিয়ে নেওয়া হতো। মনে আছে আপনারা যারা একটু বড় হয়েছেন তারা জানেন, আর্টস অথবা অস্টকে দিয়ে নেওয়া হতো, দিয়ে অস্টের একটা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর অস্টকে আর দিয়ে নেওয়ানো হয় না। এর একটা বড় রিজন ছিল সিনিয়র অফিসার পোস্টে প্রচুর অ্যাপ্লাই করে, 200 টাকা মাত্র সবাই অ্যাপ্লাই করে, তাই এত স্টুডেন্ট এটার জন্য আপনার হলো আর্টস ফ্যাকাল্টিকে দিয়ে পরীক্ষা নিতে হয়। ঠিক আছে, বিআইবিএম কখনো মানে সিনিয়র অফিসার ইউজুয়ালি বিআইবিএম কে দিয়ে নেওয়ায় না। হ্যাঁ, বেশিরভাগ আর্টস ফ্যাকাল্টির দিকে দিয়ে নেওয়া তো, এখন কিছুটা চেঞ্জ হয়েছে, বাট এটা নিয়ে আমি পরে কথা বলছি। বাংলাদেশ ব্যাংক ইউজুয়ালি দেখা যায় যে হয় আইবিএ অথবা, সরি, এই যে বিআইবিএম, এই দুটাকে দিয়ে এক্সাম নেওয়া হয়। কেন? কারণ বাংলাদেশ ব্যাংক এই টাকাটা খরচ করতে, বাংলাদেশ ব্যাংকে ধরেন যে এডির এক্সাম অনেক মানুষ দিলেও মানুষজন একটু ভয় পায় যে এডিতে এক্সাম দিচ্ছি, মানে একটু একটু বিষয় আছে। আর বেশিরভাগ ব্যাংকের যারা ধরেন যে হলো গিয়া এমটিও, মানে যেসব ব্যাংকের স্যালারি অ্যারাউন্ড 60 এর কাছাকাছি, হ্যাঁ, সিনিয়র অফিসার হলো 60 এর কাছাকাছি, তারা বেশিরভাগই আইবিএ কে দিয়ে এক্সাম নেয়। এখন আপনি ধরেন ইউও বা ধরেন জেও বা ধরেন এরকম পোস্ট আছে, খুব স্বাভাবিক এফবিএস অথবা আর্টস ফ্যাকাল্টিকে দিয়ে নেওয়া হবে। আপনি যদি টিএও পোস্টে দেন, এদের কোনো এক্সাম নাও হতে পারে, এরা সরাসরি ভাইবা দিয়েও রিক্রুট করে ফেলতে পারে। আমি কি কথাটা বুঝাতে পেরেছি নাকি আবার বলবো? সহজ কথা বলে এসও পরীক্ষা আজীবনই দেখা গেছে আর্টস ফ্যাকাল্টি নিত বা অস নিত। এখন এটা কিছুটা চেঞ্জ হয়ে এফবিএস এর দিকে কিছুটা হেরেছে, কিন্তু স্টিল বেশিরভাগই বিআইবিএম কে দিয়ে এসও নেওয়ায় না। এসও কিছু বিআইবিএম কে দিয়ে নেওয়ায়, সব না। কারণ বিআইবিএম এ যে বললাম কস্টিং বেশি পড়ে এগুলো। আপনি দিচ্ছেন 200 টাকা, ব্যাংকে তো পে করতে হচ্ছে বাকি টাকাটা, এটা তো ব্যাংকের কস্টিং। হ্যাঁ, এখন একটা বিষয় আছে, এই এসও পরীক্ষাগুলোতে দেখা যায় যে দুইজনে একজন আসে না, মানে অর্ধেক স্টুডেন্ট আসে। সো ওই দিক দিয়ে আবার 200 না, অ্যাকচুয়ালি 400 টাকা পার পার্সন পাওয়া যায়, সেটাও একদিক দিয়ে বিষয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকাটা খরচ করে, কারণ বাংলাদেশ ব্যাংকে প্রচুর অ্যাপ্লিকেন্ট থাকে এবং বাংলাদেশ ব্যাংকের এডিটা ফেয়ার, মানে খুব ভালোভাবে সিলেক্টেড হওয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু বাংলাদেশ ব্যাংক ইউজুয়ালি আইবিএ অথবা বিআইবিএম কে দিয়ে ইউজুয়ালি নেওয়ায়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন নাকি? কে কোথা থেকে মোটামুটি নেয় এটা কি বুঝতে পারতেছেন? এখন আপনি কি মনে করেন যে ধরেন আপনার, মানে কি বলে, আপনার পোস্টটা মোটামুটি ধরেন যে হলো গিয়া 35 বা 37 এরকম স্যালারি, আপনার মনে হয় ওটা আইবিএ কে দিয়ে দেওয়া হবে? কখনোই না, ব্যাংকের ওই টাকা উসুল হবে না। ঠিক আছে, কম্বাইন নাইন ব্যাংক কাকে দেন? এই ভাই এটাই তো আমি বললাম আপনাকে, এক্সাম কম্বাইন নাইন ব্যাংক বলতে এসও, যে এক্সামটা এসও অফিসার দুটাই, হ্যাঁ, এসও অথবা অফিসার, এই দুটাই মোটামুটি আইদার এফবিএস কে দিয়ে নেওয়ায়, কিছু কিছুটা নেওয়ায় আর্টস কে দিয়ে, কিছুটা নেওয়ায় বিআইবিএম কে দিয়ে। ম্যাক্সিমামই এখন দেখা যায় যে এফবিএস কে দিয়ে একটা বড় পার্ট নেওয়ায়। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে বিআইবিএম কে দিয়ে নেওয়া। ঠিক আছে, আর সবাই মনে করছে এখন আইবিএ কে দিয়ে না। আইবিএ কে দিয়ে নেওয়াতে পারবে না রে ভাই, আইবিএ অনেক চার্জ করে, আইবিএ বুয়েট এরা অনেক চার্জ করে এক একটা এক্সামের জন্য। তো এই আইবিএ কে দিয়ে নেওয়ানোটা সলিউশন। আচ্ছা, যদি এবার নেওয়ায়ও, হ্যাঁ এবার নেওয়ায়ও ধরে নিলাম, আর আর কারো কোনো কোশ্চেন আছে যে এটা কিভাবে নেওয়া, মানে এই মেকানিজমটা কি করে কাজ করে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। আর কারো আচ্ছা, একটু এই স্লাইডে সামারিটা দেন, ডিসকানেক্ট হলো। সামারি কিছু না, এই স্লাইডের সামারি হলো যে ওই কি বলে, বাংলাদেশ ব্যাংক আর সচরাচর এমটিও পরীক্ষাগুলো আইবিএ আইবিএ থেকে নেওয়া হয়, এমটিও গুলো বেশিরভাগ ক্ষেত্রে আইবিএ থেকে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক আইদার আইবিএ ওর বিআইবিএম নেওয়া হয়। এসও অফিসার মানে কম্বাইন্ড ব্যাংক যেসব এক্সাম, সেগুলো সচরাচর এমবিএস অথবা বিআইবিএম কে দিয়ে নেওয়া হবে। রেয়ারলি আর্টস ফ্যাকাল্টিকে দিয়ে, হ্যাঁ অফিসারটা আর্টস ফ্যাকাল্টিকে দেওয়া নেওয়া হতে পারে, আগে বলেছি অফিসারটা আর্টস ফ্যাকাল্টিকে দেওয়া নেওয়া হতে পারে। আর লাস্টের যেটা সেটা হলো যে কি বলে, এই অন্যান্য ব্যাংকগুলো জেও বা ইও এই পোস্টগুলো এফবিএস কে দিয়ে নেওয়া হবে। এবার কথাটা বোঝা গেছে? জি স্যার, আমার একটু বিষয় জানা ছিল। মানে হ্যাঁ হ্যাঁ, বলেন একটু বলেন। অনেক ফ্যাকাল্টি কোশ্চেন নেয়, মানে প্রশ্ন করে। তো হুম। স্যার, আমাদের এই যে কোশ্চেনের প্যাটার্ন কি চেঞ্জ হবে? মানে আমরা কি কোন ধাপে পড়লে মানে সব ফ্যাকাল্টির কোশ্চেন মানে আমরা অ্যান্সার করতে পারবো? আচ্ছা, এবার আমি আপনার বলি একটু, আবার একটু হিস্ট্রিতে যাই, হ্যাঁ। আমি 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 বলি, আমি আমার সাথে গল্প করতে লাগলো এই জিনিসটাই হয়। আমি গল্পই করতে চাচ্ছি, পড়ানোর আমার কোনো টার্গেট নেই, না পড়াচ্ছি। হিস্ট্রিটা হলো আপনাকে তাকাতে হবে অ্যারাউন্ড 2011 থেকে আপনাকে তাকাতে হবে অ্যারাউন্ড 2019, এই টাইমের দিকে, হ্যাঁ। এর আগে বেশিরভাগ বড় বড় এক্সাম হতো বিআইবিএম কে দিয়ে। হুম। এই টাইমের দিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হয়েছে এই টাইমটাতে, 11 থেকে 19 সালে।
এত রিক্রুটমেন্ট হয়েছে আপনারা চিন্তা করতে পারেন না। প্রত্যেক বছর সোনালী ব্যাংক নিজে 1,000-এর মতো এমপ্লয় নিয়েছে। মানে বুঝতেছেন যে কি হারে রিক্রুটমেন্ট হয়েছে। বেশিরভাগ ব্যাংকে আমরা যখন আগে ছোটবেলায় যেতাম দেখা যেত যে বিশাল বড় লাইন, এখন দেখবেন যে অ্যাটলিস্ট ডেস্ক ফাঁকা নাই, লোক আছে, হয়তো ছুটিতে আছে, লিভে আছে, হোয়াট এভার, বাট লোক আছে। আগে লোক ছিল না, মানে ডেস্ক ফাঁকা পড়ে থাকতো, এরকম অবস্থা। 19 সালে ওই অস্ট্রের ওই কাহিনীর পর থেকে অস্ট্রে এক্সাম নেওয়া বন্ধ হয়ে গেছে। এই মাঝখানে টাইমটাতে একটা বড় পার্ট এক্সাম অস্ট অথবা আপনার আর্টস ফ্যাকাল্টি, এই দুটা এক্সাম টেকা নিয়েছে। আপনাকে বুঝতে হবে কিন্তু এই জিনিসটা কেন বললাম, বুঝতে হবে। এরপরে সেই 19 সালের এই ঘটনার পরে মোটামুটি 22-23 থেকে শুরু করেছে এক্সামগুলো বিআইবিএম নেওয়া। ঠিক আছে, এক্সামগুলো এখন বিআইবিএম নেওয়া শুরু করেছে। কিন্তু মাঝখানে বাংলাদেশ ব্যাংকের এক্সাম কি অল স্টার্স নিয়েছে না, বাংলাদেশ ব্যাংকের এক্সাম সে আইবিআই নিয়েছে। আপনি আইবি এর প্যাটার্ন খুঁজে দেখলেই বুঝতে পারেন যে এক্সাম প্যাটার্ন সেম। আপনি তার মানে আপনি যদি বাংলাদেশ ব্যাংক এডি অথবা অফিসার এই এক্সামের কথা চিন্তা করেন, কোনো প্যাটার্ন মোটামুটি চেঞ্জ হবে না। ওই বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম ছিল, ওই ধরেন যে হলো গিয়া বাংলা থাকতো কিছুটা, ইংলিশ কিছুটা থাকতো, তারপর হলো ম্যাথ, তারপর হলো গিয়া জিকে, আইসিটি, ওই যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্নই থেকে যাবে। এইটা এটা শুধু এটার কথা বলতেছি। আচ্ছা, চেঞ্জ হতেছে কাদেরটা, চেঞ্জ হয়ে গেছে এসও অথবা অফিসার যেটা সেটা। কেন? কারণ এটার এক্সাম টেকার একটা বড় পার্ট ছিল অস্ট আর্টস। ঠিক আছে, অস্টার আর্ট ফ্যাকাল্টি, সেই আর্টস ফ্যাকাল্টি এর হাত থেকে এখন যখন এটা বিআইবিএম এর হাতে আসছে, বিআইবিএম এতদিন পরে যখন এক্সাম নেওয়া শুরু করছে, বিআইবিএম তাদের ধরেন যে মানে আগে থেকেই আপনি একটা প্যাটার্নের ভিত্তিতে একটা ব্যাংকার সিলেক্ট করাটা আসলে বোকামি। কারণ হলো গিয়া সে মুখস্থ করে সে ব্যাংকার হতে পারবে, আপনি তো ব্যাংকার মুখস্থ করে আসা মানুষ চান না, আপনি চান একটু ইনোভেটিভ। সো দেখা যাবে যে এখন হয়তো দেখা যাবে যে এখানে কিছুটা কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে। যেমন অলরেডি আপনারা দেখবেন যে বিআইবিএম যে সময় থেকে এক্সাম নেওয়া শুরু করেছে, আপনার বাংলা ইংলিশ কোশ্চেন গুলো মানে বেসিক থেকে ম্যাথটা একটু হার্ডের দিকে চলে গেছে, খেয়াল করে দেখবেন। তখন এখন আপনি যে প্রিপারেশনই নেন আপনাকে হার্ড ম্যাথের দিকে একটু ফোকাস করতে হবে। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আপনাকে ফোকাস করতে হবে যে হ্যাঁ বাংলা ইংলিশ আপনি মানে ওই আর্টস ফ্যাকাল্টির মতো একদম কোনা কাঞ্চি ধরে ধরে পড়বেন ওভাবে না, কিন্তু ম্যাথটা আপনাকে বেশ কোনা কাঞ্চি ধরে পড়তে হবে। কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর প্রাইভেট ব্যাংকগুলোর সহজ হিসাব, আমি প্রাইভেট ব্যাংকগুলো আরেকবার বলি, প্রাইভেট ব্যাংকগুলোর কোশ্চেন প্যাটার্ন একটাই থাকে, ইংলিশ ম্যাথ, আর কিছু থাকে না। আর একটা থাকে মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটাকে বলে, সরি মেন্টাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলি আমি। অ্যানালিটিক্যাল, এটা প্রাইভেট ব্যাংকের সব মোটামুটি কোশ্চেনেরই একই প্যাটার্ন, কিছু কিছুটার সাথে প্লাস বাংলা থাকে আর জিকে থাকে, কিছু কিছু, সবগুলোতে না। ঠিক আছে, আইবিএ নিলে এই প্যাটার্ন, এফবিএস নিলে এই প্যাটার্ন। কথাটা বুঝে গেছে? এইটা হলো উপরেরটা হলো আইবিএ, এই এতটুকু হবে আইবিএ, আইবিএ এটা নিবে, আর যদি এটা এফবিএস নেয় তাহলে এই প্যাটার্নটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখন আপনি কি করে বুঝবেন যে এফবিএস নিবে না আইবিএ নিবে? আপনি তো বুঝবেন না। আপনাকে আপনার প্রিপারেশন নেওয়ার সময় এই যে বাংলাদেশ ব্যাংকের এডি এইটাকে ফলো করে প্রিপারেশন নিতে হবে। এই প্রিপারেশন নেবেন, সব ব্যাংক হয়ে যাবে। আমি আরো শর্ট করে যদি বলি, আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেসব জবের অপরচুনিটি আছে তার ভেতর খালি বিসিএস এর প্রিপারেশন নিলে সব ব্যাংক সবের প্রিপারেশনটা হয়, এটা আমার মতামত। আর এটা ঠিক হতে পারে ভুল হতে পারে, আমি বলতেছি না, এটা আমার মনে হয়। কারণ আজকে কয়েকজনের আসার কথা ছিল, মানে এই কি বলে, দেখি তো জয়েন করেছে কিনা, না জয়েন করতে পারেনি। তো তারা অ্যাকচুয়ালি এখন ব্যাংকে এসও, কেউ এডিতে আছে, বাট সব হলো গিয়া বিসিএস ক্যাডার। হুম, ওই যে প্রিপারেশন নিয়েছে বিসিএস এর, ব্যাংক সহ হয়ে গেছে। বলেন এবারে এটা একটা, আচ্ছা দুটো কোশ্চেন আসছে, আমি একটু চেক করি কোশ্চেন দুটো কি কি ছিল। কোশ্চেন দুটো ছিল আহ আসসালামু আলাইকুম, জয়েন করতে দেরি হয়ে গেল, রেকর্ডের, আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ রেকর্ডের দেওয়ার ব্যবস্থা করবো। ম্যাথ অ্যাডভান্স লেভেলের কোশ্চেন খায়রুলস, না আমার কাছে না খায়রুলস অ্যাডভান্স বইটা আমার কাছে নিজেরই খারাপ লাগছে। আচ্ছা আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড বলি। ফ্লেক্স না, আগেই বলেছি ভাই, ফ্লেক্স না, এখানে ফ্লেক্সের কিছু নাই। আপনাকে কলা স্পেড আসপেড, আপনাকে সত্য কথাটা সরাসরি বলতে হবে। ভাই আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমি বুয়েটের ট্রিপল ই ম্যাথ করে আসছি, আমার কাছে এই ব্যাংকের ম্যাথ কিছুই না, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, এরপরও আমার কাছে খায়রুলসের ম্যাথ কঠিন লাগে। কথাটা বুঝতে পারছেন? খায়রুলসের বেশ কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো আপনি মানে অলমোস্ট মুখস্থ না করলে ওই ম্যাথ পারবেন না। হ্যাঁ, কারণ আপনি এরকম কতগুলো ম্যাথ মুখস্থ করবেন বলেন তো?
আপনি পারবেন না। তো আমার কাছে একটা বই আছে, আহ আমি এই বইটা বেশি ফলো করতাম। দাঁড়ান, বইটার নামটা যদি দেখতে পাই আমি যেন বলতেছি। আমি আমার এই ম্যাথের ভিডিওটাতে দেখিয়েছিলাম। ও হ্যাঁ, আতিক স্যারের ব্যাংকার ব্যাংকার জোন ম্যাথ, ব্যাংকার জোন ম্যাথ, এই বইটা ফলো করতে পারেন। ওই খাইরোস অ্যাডভান্সের মতোই, বাট ওই ওই আলটিমেট ম্যাথ গুলো আর ঢুকায় নাই। ঠিক আছে, শুনতে পেয়েছেন আপনি কথাটা? এবার ভাই একটা কোশ্চেন করছেন, কে জানি, একটু কোশ্চেনটা করবেন আরেকবার কাইন্ডলি। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই বলুন। স্যার আমি শুনেছি, আমি নতুন আর কি, বিসিএস এর জন্য পড়লে হচ্ছে 11 থেকে 20 এর জন্য কাভার হয়। আর যদি ব্যাংকের জন্য পড়া হয় তাহলে যে ব্যাংক বা পেট্রো বাংলা বা গ্যাস ফিল্ড এইদিকে ফার্স্ট ক্লাস জবের জন্য নাকি বেশ সুবিধা পাওয়া যায়, এটা কি স্যার? আচ্ছা, বিষয়টা কিরকম আমি বলি। বেশিরভাগ ফার্স্ট ক্লাস জবের জন্য একটা বড় রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়ায় কি, আমি এক্সাক্ট ওয়ার্ডটা লিখি এখানে, সেটা হলো এই, বুঝতেছে না, ভোকাবুলারি, যেটা বিসিএস এ তেমন একটা লাগে না। রেসেন্ট, একদম রেসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়া আর কি, কারেন্ট অ্যাফেয়ার্স লিখে রাখি আমি, বিসিএস এ লাগে না তেমন একটা। এই দুইটা ছাড়া বিসিএস এর সাথে কমন নাই এমন কোন জিনিস আপনি দেখাতে পারবেন না আমাকে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। ঠিক আছে। হ্যাঁ, ব্যাংকে আরেকটা জিনিস আলাদা থাকে, সেটা হলো আইসিটির ক্ষেত্রে। আপনার আইসিটির ক্ষেত্রে ব্যাংকে আসে হলো গিয়া অ্যাপ্লিকেশন পার্ট থেকে। যেমন আমি একটা উম, আমাদের একটা ছবি কাল পরশুতে পাবলিশ হবে, যে ওই যে ধরুন বিভিন্ন শর্টকাট থাকে না, যে কম্পিউটার শর্টকাট, কন্ট্রোল সি চাপ দিলে কপি, কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট, এরকম আরো কি কি শর্টকাট আছে সেটা একটা লিস্ট আমাদের পেজ থেকে কাল পরশু শেয়ার দেওয়া হবে। হ্যাঁ। তো এইগুলো আসে ব্যাংকে বা এই টাইপের জবে, কিন্তু বেসিক পার্টটা সেম। এখন আপনি যদি ভোকাবুলারিটা স্ট্রং করেন, কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যতই চেষ্টা করেন ভাই সব পারবেন না, আগে বলে রাখছি, কারেন্ট অ্যাফেয়ার্স পারবেন না। আপনাকে নজরে রাখতে হবে, আপনাকে ধরেন রেগুলার পেপার আধা ঘন্টা পড়বেন, এটা বললে খুব বেশি বলা হবে। আপনি হয়তো মাঝে মাঝে একটু নিউজ টিউজ দেখলেন, কোন টাইপের নিউজ দেখতে হবে এটা আপনাকে বুঝতে হবে। এখন ওই কে মারা গেছে, কাকে খুন করা হয়েছে, অবভিয়াসলি এই কোশ্চেন আসবে না। আসতে পারে যে ধরেন যে কোন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, কোন কনফারেন্সের মেইন সদস্য কে ছিল, হ্যান ত্যান, এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো আপনি ওই কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখে ফেলতে পারেন, ভোকাবুলারি যদি দেখে ফেলতে পারেন, আপনি আইসিটি তে একসাথে অ্যাপ্লিকেশন পার্টটা একটু ভালো মতো পড়াই যায়, করে রাখেন, তাইলে আপনার সব প্রিপারেশন একসাথে হবে ভাই। ভালো প্রিপারেশন খারাপ প্রিপারেশন বলতে কিছু নাই। আমি একটা কথা বলে রাখি, ভালো প্রিপারেশন খারাপ প্রিপারেশন বলতে কিচ্ছু নাই। আমি আমার লাইফের একটু এক্সাম্পল দেই। আমি না, এখানে আমাদের বুয়েটের প্রচুর স্টুডেন্ট আছে, আমি বুয়েটের প্রিপারেশন নিয়েছি, আর কিচ্ছু প্রিপারেশন নেই নেই। হ্যাঁ, আমি বুয়েটের টপ 50-তে ছিলাম। ডিইউতেও যদি আমি তাকান, আপনি ডিইউতেও টপ 50-তে ছিলাম। আমাদের বেলায় 2015 সালে, আপনারা জানেন কিনা জানি না, 2015 সালে মেডিকেলের কোশ্চেন ফাঁস হয়েছিল। হ্যাঁ, মেডিকেলের কোশ্চেন ফাঁস হওয়া মানে কি, মানে যারা পড়েছে তারাও পারেনি। আমি কিন্তু মেডিকেলের কোশ্চেন ফাঁস হওয়ার পরও আমি কোশ্চেন পাইনি, এরপরও আমি হলো গিয়া পাবনা মেডিকেল, দূরের মেডিকেল আমি জানি, এটা খুব ছোট একটা মেডিকেল, আমি পাইছিলাম। কথাটা কেন বলা ভাই, এই যে ধরেন যারা যে আজকে জয়েন, আপনাদের গ্রুপে অনেকজন আছে, দেখবেন যে ব্যাংকের বিবিতে আছে এডি পোস্টে, কেউ আছে হলো গিয়া সোনালী ব্যাংকে এসও পোস্টে, ভালো ভালো পোস্টে আছে সব। দিন শেষে সব কি দেখবেন যে হলো গিয়া দিন অ্যাডমিন ক্যাডার। বুঝতে পারছেন? ভালো ভালো ব্যাংকের এমটিও পোস্টে আছে, দিন শেষে অ্যাডমিন ক্যাডার, কিসের জন্য? কারণ এই যে বললাম, যে এই বিসিএস এর একটা প্রিপারেশন দিয়ে এইগুলো কাভার হবে, উল্টাটা কাভার হবে না। আপনি এইটারটা পরে এইটা পারবেন না, এইটারটা পরে এটা পারবেন। কথাটা বুঝাতে পেরেছি? আপনি, আচ্ছা, আমি আমি একটু হ্যাঁ বলুন। বলতে চাচ্ছিলাম, আমি হ্যাঁ হ্যাঁ যতদূর শুনেছি যে ব্যাংকের ম্যাথ কোশ্চেন একটু টাফ হয়, যে ক্ষেত্রে হচ্ছে বিসিএস এ ম্যাথ এতটা টাফ হ্যাঁ, আসে না, এখন তো ওই বিসিএস একটা ক্ষেত্রে। ম্যাথ আসছিল যে 1 মিটার, এক এক হাত দড়ির দাম 12 টাকা, 5 হাত দড়ির দাম কত, 60 টাকা। সবাই এটা দেখে হা 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 হা, বিসিএস এর ম্যাথ পানির মতো সোজা। ওইবারই যে একটা জটিল সংখ্যার ম্যাথ দিয়ে রাখছে, এটা কি কারো মনে আছে? আপনার ম্যাথের বেসিক যদি দুইটা বলি আমি, বেসিক ভালো আর একটা হলো দুর্বল। আপনার যদি বেসিক ভালো হয় তাহলে অ্যাকচুয়ালি বিসিএস এর ম্যাথের প্রিপারেশন তো আপনার দরকার নেই, আপনি সরাসরি ব্যাংকের প্রিপারেশন নেবেন। হ্যাঁ,
আর যদি আপনার বেসিক দুর্বল হয়, আগে আপনি বিসিএস এর ম্যাথ গুলো পারবেন, তারপর আপনি ব্যাংকের ম্যাথে পারবেন। কেন জানেন? এই ব্যাংকের কিছু টাফ ম্যাথ আছে যেটা আপনি পারবেন না। আপনার ওই টাফ ম্যাথ ধরেন, আমিও যদি বলি, এখন আমি যদি একটা এক্সাম দিতে বসি, আমি ধরেন যে কি বলবো, এখনো যদি আমি মানে কি বলবো, আমার এতগুলো এক্সাম দিয়ে এতগুলোতে হওয়ার পরও যদি আমি আজকের দিনও একটা এক্সাম দিতে বসি, 10টা ম্যাথ থাকে, এত বড়াই করতেছি, এত কি করতেছি, আমি 8টা থেকে 9টা বেশি আমি পারবো না, এটা কোনোভাবে আমি পারবো না। আমার কি তার মানে কি ওই চাকরিটা হবে না? এই যে যে দুটো আমি পারলাম না, একটা দুইটা ম্যাথ, যে দুটো ম্যাথ আমি পারলাম না, এইটা চাকরি আটকাবে না, আটকাবে এইখানে আছে বাকি 7টা ম্যাথ। এই যে 7টা ম্যাথ, এটা যদি আমি একটা না পারি, আমার চাকরি হবে না। ঠিক আছে? এই 7টা ম্যাথ সবাই পারবে, আপনি একটা পারবেন না মানে 1000-এর পিছে চলে যাবেন। এইখানের অবস্থাও তাই, আপনি যদি বিসিএস এর মতো ইজি ম্যাথ একটা ভুল করেন, আপনার ওই প্রিলি টিকবেন না। একটা ব্যাংকের ম্যাথ যদি আপনি না মানে একটা যদি কঠিন ম্যাথ নাও পারেন, আপনার টিকতে পারেন, বাট বিসিএস এর মতো যদি ইজি ম্যাথটা যদি আপনি না পারেন, আপনি টিকবেন না। এটা হলো মেইন লজিকটা। আচ্ছা, ওই ইজি ম্যাথের কথাই, মানে আমি যতদূর শুনেছি যে 9-10 এর বই, ওই বই থেকে নাকি ওরকম ম্যাথ আসে, তো মানে আমিও আর কি বুয়েটেরই, তো আমরা তো দেখতে পাচ্ছি দেখা আপনি যায়, বোধহয় 19 হ্যাঁ ব্যাচের। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তো আমাদের 19 ব্যাচ হচ্ছে 10, মানে হ্যাঁ ঠিক অনেক, আছে। হ্যাঁ অনেক হাই লেভেলের ম্যাথ তো করা লাগে, 16 ক্রেডিট ম্যাথ, কিন্তু হচ্ছে ওই 9-10 এর ম্যাথ গুলা অনেক আগে করছি, তো ওইগুলা তো মনে নাই, তো ওই ক্ষেত্রে কি ওইগুলা আবার প্র্যাকটিস করার বা তাইলে এবার মানে সবার জন্য চোখ একটা প্রো গোলানোর টিপ দরকার দেবো। আছে কি? তাহলে সবাইকে একটা প্রো টিপ দেবো, সেটা হলো টিউশন করাবেন। আচ্ছা, ঠিক আছে, টিউশন টিউশন করানোর করাবেন। বয়স শেষ, আসলে ফাইনাল পরীক্ষা কিছুদিন পরে। তা আপনি আবার ব্যাংকের প্রিপারেশন এখানে আসছেন কেন? এটা তো আমি দেখে তো আসলে তো এটা ভাবি নাই। আপনার না র্যাক কনসার্ট, আপনি এখানে কি করেন? যাই আমি হোক। কনসার্টে যাই না। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনার প্রথম কাজ হলো, হ্যাঁ অ্যাকচুয়ালি লিটল কথা বলছি আমি, যে লিজিটিমেটলি আপনার যদি কেউ পারেন টিউশন করতে, অ্যাকচুয়ালি টিউশন করাবেন। আমি লেজিটিমেটলি বলছি, আমি মজা করে বলছি না, আমি সিরিয়াসলি বলছি। টিউশন করাতে পারলে টিউশন করাবেন। যে চাকরি করছে না, টিউশন খুঁজেন, টিউশন পড়ান, 5000 টাকা হলেও পড়ান, 3000 টাকা হলেও পড়ান, 4000 টাকা হলেও পড়ান, টিউশন করবেন, বিশেষ করে ম্যাথের টিউশনটা করাবেন। কারণ ম্যাথের টিউশন করে আপনার যতটা মনে থাকবে, অতটা কোনোভাবেই মানে আপনি মনে রাখতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বারের জন্য প্রথমে প্রথমে আপনি যে কোনো একটা বেসিক টাইপের ম্যাথ কিনবেন, যেমন খাইরুট বেসিক ম্যাথটা আছে, সেম রকম আমি একটা কিনেছিলাম, আমার কাছে আছে। এটা হলো শাহিনস ম্যাথ। হ্যাঁ, আমি লিখে দিই, খায়রুলস বেসিক, অথবা শাহিনস, অথবা দাঁড়ান, আমার বোন একটা কিনেছে, আমাদের একটা বইটি সিনা পাহাড়ি ভাই, ম্যাথ ম্যাজিক। এটা আমার বোন কিনেছে, নামটা আমি পড়িনি এটা, ম্যাথ ম্যাজিক। যেটা আপনার ভালো লাগে, এগুলো সব বেসিক লেভেলের বই। পড়ার সিস্টেম জানেন তো? পড়ার সিস্টেম হলো একটা কোশ্চেন নিবেন, সবগুলো কোশ্চেন সলভ করবেন, যেই টপিকটা পারেন না, এই যে বইটা আপনার কাছে আছে সেই বইয়ের ওই টপিকে যাবেন। ধরেন আপনি পারেন না হলো গিয়া অনুকূল প্রতিকূলের ম্যাথ, স্রোতের ম্যাথ গুলো, হ্যাঁ স্রোতের ম্যাথ পারেন না, এই বইটা খুলবেন, খুলে স্রোতের ম্যাথটাতে যাবেন, ওই চ্যাপ্টারের ম্যাথ গুলো করবেন, বাকিগুলো করবেন না। আবার কয়টা করবেন, করতে করতে দেখবেন যে আপনি এবার অনুপাত পারেন না, এবার অনুপাতের চ্যাপ্টারে যাবেন, অনুপাতের সবগুলো ম্যাথ করবেন, এবার এবার ফেরত আসবেন। এভাবে আগাবেন, বই ধরে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন না ভাই, ওটা পড়ার সিস্টেম না। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন না, আপনি কি পারেন না সেখান থেকে শুরু করবেন। আমি কি বুঝাতে পেরেছি? এই বইগুলো পড়া মোটামুটি এনাফ। 9-10 এর বই পড়ে ধরে পড়বেন হবে না, আপনার ইন্টারের বহুপদী লাগবে, আপনার হলো কি বলে জটিল সংখ্যা লাগবে, কোত্থেকে পড়বেন এগুলো? 9-10 পাবেন, এটা 9-10 পাবেন না। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবে না, ঠিক আছে, বাট লাইক বাকিগুলো তো লাগবে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে। স্যার আপনি যেহেতু ট্রিপলে ছিলেন, একটু ইরিলেভেন্ট কোশ্চেন করি স্যার, আপনি কি ডিপার্টমেন্টের জবের জন্য প্রিপারেশন নিয়েছেন, নিয়েছিলেন নাকি টোটালি বিসিএস এবং নন ডিপার্টমেন্ট? আমি বিসিএস এবং নন ডিপার্টমেন্ট, আমি ট্রিপল এর প্রিপারেশন নেইনি, সরি। আমি একদম টোটালি ট্রিপল এর প্রিপারেশন নেই নাই। হ্যাঁ, মানে এর একটা বড় রিজন, যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি ট্রিপল এর প্রিপারেশন নিলে ট্রিপলই হবে, ঠিক আছে, আমি এটা ম্যানেজ হবে, কিন্তু না আমার বিশেষ হবে না, আমি ধরেন যে ব্যাংক বা এটা এটা যেতে পারবো। সো আই 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 হ্যাড টু মেক অ্যান, লাইক কি বলবো এটাকে, যে সিলেকশন, যে যে আমি আইদার ব্যাংক বিসিএস এই লাইনে যাবো, অথবা কি বলে আমি হলো গিয়া বিসি ট্রিপলি সাইডে যাবো। So, আমি ট্রিপলি সাইডটা টোটালি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ইভেন ট্রিপলির ভালো ভালো পোস্ট, ইভেন পিডিবির আমি ফর্ম ফিল আপ করিনি। জানেন কারণ কি? কারণ হলো আমি বুঝতেছিলাম যে আমার প্রিপারেশন নাই, আমি দিয়ে লাভ নাই। আচ্ছা, ম্যাথের টেকনিকটা আবার বলি। টেকনিকটা হলো, আপনি একটা যে কোনো কোশ্চেন নেবেন, ধরেন আপনি কি বলে কম্বাইন্ড অফিসারের প্রিপারেশন নেবেন,
কম্বাইন্ড অফিসারের একটা কোশ্চেন নেবেন, কোশ্চেন নিয়ে ফুল কোশ্চেনটা সলভ করবেন, দেখবেন যে আপনি কয়েকটা ম্যাথ পারেন না, যেই যেই টপিক পারেন না, এবার ওই খায়রুল বেসিক বা সায়েন্স ম্যাথ বা ম্যাথ ম্যাজিক এরকম একটা বই খুলবেন, খুলে এবার ওই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করবেন। সবগুলো করবেন না, যেই যেই চ্যাপ্টার পারেন না শুধু সেই চ্যাপ্টার গুলো। এভাবে দেখবেন যে আপনি 5 দিন করেন, 6 দিনের দিন দেখবেন যে আপনার কোথাও ম্যাথ আটকাবে না। এটা হলো নিয়ম, এটা হলো ম্যাথের নিয়ম, যে আপনি 5 দিন করবেন, 6 দিনের দিন আর আটকাবেন না। কিন্তু আপনি সারা জীবন ধরেও ওই বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েন, পরের দিন আমি কোশ্চেন করলে পারবেন না, কারণ এগুলো মনে রাখা যায় না, অনেক সিলেবাস, প্রত্যেকদিন নতুন নতুন তথ্য অ্যাড হচ্ছে, ম্যাথ এরকম হয় না। ঠিক আছে। আর আরেকটা ভালো কথা ভাই, আরেকটা আরেকটা শর্টকাট, ভাই কোনো শর্টকাট মুখস্থ করবেন না, কাইন্ডলি কাইন্ডলি কোনো শর্টকাট মুখস্থ করবেন না। ম্যাথের বইগুলোতে এত শর্টকাট দেওয়া থাকে যে আপনি শর্টকাট মনে করতে করতে দিন পার হয়ে যায়। শর্টকাট মনে রাখবেন না, রিয়েল টেকনিক বলবেন, মনে রাখবেন, আপনার পেরে বেশি হবে। বলেন এবার, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি আজকে কোশ্চেন আনসারের দিকে যাব। আর আমি সেই সকালবেলা বের হয়েছি, এখন কেবল বাসায় ঢুকে মানে মায়ের সাথে তেমন কথা না বলার আগে আপনাদের সাথে কথা বললাম। সো এমটিও অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, অ্যাপটিটিউড টেস্টের জন্য কিভাবে প্রেপ নিব, আর প্র্যাকটিসের জন্য কোনো ওয়েবসাইট আছে কিনা? এমটিও অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক, আচ্ছা আগে বলি, অনলাইন যেসব টেস্ট হয় সেই টেস্টগুলোর জন্য আমার কাছে অফলাইন সলিউশন হলো বিসিএস এর মেন্টাল এবিলিটির বই, অথবা আপনার হলো গিয়া ওই ইয়ার কি বলে আইএসএসবির একটা বই পাওয়া যায়, ডগার্স ব্রাদার্স। হ্যাঁ, এই ডগার্স ব্রাদার্স এই টাইপের বইগুলো আপনি ফলো করতে পারেন। আর যদি অনলাইনে দেখেন, অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট আছে, সাইকোমেট্রিক টেস্ট দেওয়া যায়, এই এর বেশি কিছু না। ঠিক আছে। প্র্যাকটিসের জন্য বেশ কিছু, আপনি অনলাইনে সার্চ দেন না, অনলাইনে কি বলে সাইকোমেট্রিক টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট, এবং সার্চ দিলে প্রচুর আসবে। আর আপনি যদি বলেন যে আমি অনলাইন না অফলাইনে করবো, তাহলে ওই যে বললাম যে আপনাকে যে ওই বিসিএস এর মেন্টাল এবিলিটি আর আইএসএসবি ওই ডগার্স ব্রাদার্স এর একটা বই আছে, এই দুটো। আর কারো কোনো কোশ্চেন? আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন, মেসেজ দিয়ে করতে পারেন, যে কোনোটা করতে পারেন, বলেন। আচ্ছা, আর আমি খালি বলে রাখি যে যদি ম্যাথ, আচ্ছা বিসিএস প্রিপারেশন নেবেন না ব্যাংক প্রিপারেশন নেবেন, এটা আমি বলে রাখি আগে। আপনাকে বুঝতে হবে আপনার আর্জেন্সি কোথায়। যেমন ধরেন কথার কথা, বিসিএস বোধহয় লেখা ছিল কবে যেন, জুন মাস লেখা ছিল না এই 47-এর সার্কুলারে? আপনি মোটামুটি ধরে রাখতেছেন জুন মাসে বিসিএস এর প্রিপারেশন হবে, আর আপনার ধরেন ফেব্রুয়ারি মাসে হলো ব্যাংকের প্রিপারেশন। আপনাকে কি আমার বলে দেওয়া হবে আপনি কোনটা প্রিপারেশন নেবেন? আপনি অবভিয়াসলি ব্যাংকের প্রিপারেশন আগে নেবেন। তবে এখন দেখলেন যে বিসিএস এর কয়দিন আগে বা কয়দিন পরে ব্যাংক, তখন ভাই আপনাকে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি ব্যাংক সিলেকশন করবেন নাকি হলো বিসিএস। এইটার উপর ডিপেন্ড করে আপনি তখন প্রিপারেশন নেবেন। ঠিক আছে। হাই স্যালারি জব গুলোর জন্য ট্রাই না করে নন ডিপার্টমেন্টের গ্রুপ জব গুলোর প্রিপারেশন নেওয়ার রিজনটা কি ছিল? হাই রে ভাই, আপনি তো বুঝেনি নাই আসল জিনিসটা। এই যে দেখেন, আমি কি বললাম আপনাকে, যে এমটিও স্যালারি শুরু হয় 55 থেকে 75। হ্যাঁ, আমার ফ্রেন্ড গুলো যখন এই এই পোস্ট গুলোতে ঢুকে, ওদের ওই কি বলে ওই 53 যেটা বেসিক, সেটা এসে দাঁড়ায় হলো 82। হ্যাঁ, আপনি 1 বছরের মাথায় এটা চলে যাবে 90। আপনার প্রত্যেক 2 থেকে 3 বছর আপনি প্রমোশন পেতে বাধ্য এই এমটিও পোস্টে যদি আপনি ঢুকেন। আমি এমটিও টার্গেট করেছি, 2 থেকে 3 বছর পোস্টিং বাড়বে। আপনি ডিএমডি হয়ে গেলে আপনার মোটামুটি স্যালারি 10 লাখ। আপনি বুঝতেছেন? অনেক ব্যাংকের এমডি স্যালারিও 10 লাখ, এটাও সত্যি কথা, বাট এইরকম আপনার স্যালারি হয়ে যাবে। আপনি কি কি আর করছেন, 3 লাখ 4 লাখ করে আপনি স্যালারি পাবেন। আপনি, আপনাকে কেউ আটকাতে পারবে না। এই ব্যাংক, আপনি যদি কাজ করতে পারেন এই ব্যাংক আপনাকে প্রমোশন দেবে না, আরেক ব্যাংকে চলে যাবেন। প্রচুর স্কোপ আছে। ঠিক আছে। আমার যদি বিশেষ না হতো আমি ব্যাংকেই থেকে যেতাম, একদম অনেস্ট কথা। বলেন। একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা ব্যাংকে ইনিশিয়াল ভাইবা দিয়েছি, তো ওইখানে আমাকে আমার ভাইবার লোকেশনটা ছিল গুলশানে। তো হুম। আমাকে তারা কোশ্চেন করছে যে আপনি গুলশান টু নার্স, মানে আমার নারায়ণগঞ্জ থাকি আমি, তো বলতেছে যে আপনি তো জব হলে আসতে পারবেন না, আপনার লোকেশন তো নারায়ণগঞ্জ, প্লাস আপনার জব করতে হবে গুলশানে। তাদের ব্রাঞ্চ চয়েস ছিল না, তো এটা আবার যখন সার্কুলার দিয়েছে তখন লেখা ছিল না যে এটা ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চ হেড অফিসে করতে হবে জবটা।
তো আমি অ্যাপ্লাই করেছি, ইনিশিয়াল ভাইভাতেও শর্ট লিস্ট করেছি, ভাইভাও দিয়েছি। বাট তারা আমাকে পুরাটা ভাইভাতে আমাকে লোকেশন নিয়ে কপি করেছে, মানে লোকে আপনি আসতে, মানে আমাকে বারবার তারা বুঝাচ্ছে যে আপনি আসতে পারবেন না, মানে আপনি নারায়ণগঞ্জ থেকে গুলশান আসতে পারবেন না। বাট আমি বলেছি যে না, আমি ইউনিভার্সিটিতে আমি যাতায়াত করে অভ্যস্ত, আমি আমার লোকেশন ফ্যাক্ট না। আর খুব মানে কষ্ট আচ্ছা হলে আমি shift করবো ঢাকায়। বাট আচ্ছা। সামহাও তারা আমাকে করতেছে, মানে পুশ করছে যে না আপনি পারবেন না। তো ভাই এক্ষেত্রে মানে দেখা গেছে যে এই জন্য আমার সেকেন্ড স্টেপে তারা, আমার মনে হয়েছে যে হয়তো আমার লোকেশনের জন্যই তারা আমাকে অ্যালাউ করেনি। আচ্ছা আজকে এটা নেক্সট রিটেন এক্সাম গেছে। তো ভাই এখন এরকম দেখা গেছে যে নেক্সট জব গুলোতে এরকম হতে পারে যে এরকম লোকেশন নিয়ে একটা করতে পারে। তো সেক্ষেত্রে আমি কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি, বা তাদেরকে আমি কিভাবে পজিটিভলি কনভিন্স করতে পারি এক্ষেত্রে? আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার প্রবলেম আপনার সিচুয়েশন ছিলই না, আপনার সরি লোকেশন ছিলই না, আপনার প্রবলেম আপনার লোকেশন ছিল না। সিচুয়েশনটা কি দেখায় আপনারে, আমি একটু আগে যে আপনারে বললাম যে ব্যাংকে 55K to 75 স্যালারি দেয়, এটা কাদেরকে দেয় ভাই? বা ধরেন 42 43 ধরলাম আমি, একটা ইওর স্যালারি কারে দেয় ভাই? আপনি বুঝতেছেন এই বাংলাদেশে এটা কত হাই স্যালারি? হুম, 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 অনেকটাই। ঠিক আছে, আমি বাংলাদেশে কি লেভেলে হাই স্যালারি আপনি বুঝতেছেন? এই স্যালারি হ্যাঁ, দিয়ে হ্যাঁ, একটা মানুষকে রাখবে, সে মানুষ যদি আমার অনেক লেট হয়ে যায়, আমার অনেক দূরে আসতে হয়, এই কথা যদি শোনায়, একটা এমপ্লয়ারের কি এটা ভালো লাগবে? না, না, না। না। আমি তো এমন মানুষকেও শুনেছি, আরে স্কুল ছুটি হয়ে যেত এই ডিসেম্বরে, আমাদের এখন ডিসেম্বরে ছুটি দেয় না কেন, এইরকম কথা অফিসে এসে বলে। আমার নিজের চোখে দেখা, এই যে এরকম এরকম হাই স্যালারি একটা জবে আমি নিজে দেখেছি। হ্যাঁ, যে আমাদেরও একটা ছুটি দেওয়া দরকার। ভাই তোমার এই পরিমাণ স্যালারি দিচ্ছে ছুটি দেওয়ার জন্য না, ঠিক আছে? সো এইরকম যখন একটা, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে হয়, এটা আপনি এখন আমাকে রেসিস্ট বলেন আর যাই বলেন, মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম বিভিন্ন এক্সকিউজ দিতে থাকে, এবং এইচআর কিচ্ছু করতে পারে না তখন। যে রিক্রুট করে সে কিছুই করতে পারে না, কারণ মানে সেই তো রিক্রুট করেছে। এখন আপনি বলতেছেন না আমার জন্য অনেক দূর হয়ে যাচ্ছে, আমাকে একটু গুলশান ব্রাঞ্চ, কি বলে, আমাকে একটু নারায়ণগঞ্জ ব্রাঞ্চে দেন, আমি গুলশান ব্রাঞ্চে কাজ করতে পারছি না, আমার বিয়ে হয়েছে ওখানে, অনেক কথা বলতে থাকে এরা। এই জিনিসটা তারা জয়েনিং এর পরে নিতে চায় না, এক নাম্বার। আর দুই নাম্বার কথা হলো, অনেকে আছে ভাই, আমি থাকি হলো গিয়া ওই কি বলে কক্সবাজার, আমাকে ঢাকা চাকরি দেয়, সে উড়ে উড়ে আসবে প্রত্যেক দিন। যেই ছেলের ঠেকা আছে সে উড়ে উড়ে আসবে, তো সে চাচ্ছে এই ছেলেটারে খুঁজতে, বুঝতেছেন? হুম, হুম, হ্যাঁ, বুঝতে যে পারছি। আমার যাই হোক আমি এখানে থাকবো, আমি দরকার হলে পাশে নিবো আপনাকে। সে এইটা শুনতে চাইনি যে আমি পারবো সে শুনতে চেয়েছে যে ভাই আমি আমি হয়তো যে এই ইয়াতে কি বলে, আমার প্ল্যান আছে যে হলো সামনে আমি হয়তো এখানে হ্যাঁ, হ্যাঁ, শিফট হয়ে যাবো, আমার আমার জীবিকা যেখানে আমি সেখানেই থাকবো। এটা সে বলেছি শুনতে, এটা। হ্যাঁ, আমি বলেছিও যে হ্যাঁ, না হয়তো আপনি আমি এটা কনফিডেন্টলি বলতে পারেন নাই, হ্যাঁ, এটা হতে পারে। যে আপনি তো কনফিডেন্টলি বলতে পারেন, তারা বুঝতে পেরেছে যে আপনি আজকে না হয় কালকে আপনি ঠিকই ন্যাক করবেন যে না আমাকে একটু কাইন্ডলি নারায়ণগঞ্জে দেন, একটু নারায়ণগঞ্জে দেন, এটা বলবে তখন। ঠিক আছে। আর বুঝতে পারছি। ভাইবা বোর্ডে কনফিডেন্ট থাকাটা ইম্পর্টেন্ট। সব কথায় তাদের হ্যাঁতে হ্যাঁ মিলাবেন না, বাট লাইক হ্যাঁ আপনাকে অবভিয়াসলি এটা এনশিওর করতে হবে যে হ্যাঁ আপনি জবটার জন্য সিরিয়াস, এটা যেন তারা বুঝেন। আপনি জবের জন্য সিরিয়াস না হন, আপনারা আমি লিখে দিতে পারি আপনি যে ইন্টারভিউ দেন আপনি ইন্টারভিউ টিকবেন না। আমি হুম, ইন্টারভিউ থেকে বাদ হয়ে আসছি জানেন। আমি এই যে ভুলে একটা জবে অ্যাপ্লিকেশন করেছিলাম, বিজনেস অফিসার, ব্যাংক ক্যাশিয়ার। হ্যাঁ, হুম, তো হুম, এই কি বলে পোস্টার স্যালারি ছিল 35,000 টাকা। তো আমি গেছি ভাইবা বোর্ডে, তো বলতেছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তো বললাম যে আমি বুয়েট থেকে ট্রিপলিতে বিএসসি করেছি, তখন আমি মাস্টার্স করছিলাম বুয়েট থেকে। এখন তো আইবিএ তে পড়তেছি, তখন মাস্টার্স করতেছিলাম বুয়েটে, এবং মাস্টার্স করতেছি বুয়েট থেকে। তো সে বলছে, আচ্ছা বলেন তো এই জবের জব ডিসক্রিপশন কি? আমি তো করোনার সময় মানে যা পাচ্ছি তাতে অ্যাপ্লাই করতেছি, আমি তো ভালো মতো জব ডিসক্রিপশন দেখিও নি। তো আমি বললাম যে এখন তা তো আর বলা যাবে না ভাই, বলে বললাম যে না স্যার আমি আসলে হয়তো দেখেছিলাম, কিন্তু এখন মনে নেই এই মুহূর্তে। হ্যাঁ, সে খুব ভালো মতোই বুঝতে পারছে যে আমি আসলে জব ডিসক্রিপশন না দেখে বা আমি না বুঝে অ্যাপ্লাই করছি। সে আমাকে বলতেছে আপনি আমাকে এটা বুঝাতে, ও এটা স্যালারি কত ছিল বলেন তো? তো আমি বললাম যে স্যালারি 35। বলছে আপনি আমাকে বুঝাতে চান যে একটা বুয়েট থেকে পড়া, ব্যাচেলার করা একটা স্টুডেন্ট, মাস্টার্স করতেছে এরকম একটা স্টুডেন্ট কি বলে এই 35,000 টাকা একটা জবে আসবে? তখন আমি তাকে বুঝালাম, বুঝুম বাজুম দিলাম যে হ্যাঁ আমি আসলে একটু কি বলে আমি এখন এটাতে আসবো, কিন্তু
পরে হয়তো আমি চাইবো আমার ফিউচার গ্রোথ। তখন বলছে আপনি এমটিওতে অ্যাপ্লাই করেছেন, আমি বলছি হ্যাঁ অ্যাপ্লাই করেছি। আচ্ছা ঠিক আছে আসেন, শেষ। ওইভাবে ওখানে শেষ। তার মানে ওরা আপনি জীবনে একবার দুবার দিবেন, আর ওরা সারা জীবন কি বলে এই এই ইন্টারভিউ নিতেছে। ওরা খুব ভালো করে মানুষের মুখ দেখে বুঝে নেয়। ভাই আমি হলো গিয়ে 43 বিসিএস, একটাই বিসিএস দিয়েছি ভাই, আর কোনো বিসিএস দেয়নি লাইফে। ওটাই আমার প্রথম, ওটাই শেষ। না প্রিলি দিয়েছি, মানে ফুল রিটেন আর দেই নাই। ভাইয়া জিকে তে প্রবলেম সবচাইতে বেশি, কোনো আগামাথা খুঁজে পাই না কিভাবে গুছায় প্রেপ নিব। আর প্রাইভেট ব্যাংক আইসিটির জন্য হাই ফ্রিকোয়েন্সি টপিক গুলো কি কি, ভাই এটা আমি বলবো না। এই টপিকটা মানে আমি কোচিং এ বলি এই জন্য এখানে বলবো না, এটা না। এটা আমি চাই আপনি একটু একবার একটু কোশ্চেন গুলো ঘাটেন। আপনি কোশ্চেন ঘাটেন, আপনি নিজে বের করেন। ঠিক আছে। আমি পড়ানোর সময় হয়তো টপিক ধরে বলবো, but আমি হাই ফ্রিকোয়েন্সি টপিকটা আমি চাই যে আপনি একটা টপিক ধরে বের করার ট্রাই করেন। আপনি হাই ফ্রিকোয়েন্সি টপিক গুলো দিয়ে গ্রুপে দেন যে এই যে দেখেন আমি এই টপিক গুলো বললাম, আর কোনো টপিক আছে নাকি বাদ পড়া। তারপর ধরুন আরো 10 জন 10টা টপিক দিবে, তারপর আপনি আরো 10টা টপিক অ্যাড করবেন, দিয়ে দেখবেন যে একটা হাই ফ্রিকোয়েন্সি না একটা লো ফ্রিকোয়েন্সি সাজেশন হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে আপনি নিজে বুঝবেন যে না ভাই আমার জন্য হাই ফ্রিকোয়েন্সি এগুলো। যেমন আমার জন্য বেশি প্যারা হতো এই যে এই জিকে। অনেস্টলি আমার জন্য জিকেটা প্রচুর প্যারা ছিল। আমার কান্না পেতো এই যখন 43-এর সময় আমি জিকের পড়া পড়তাম, কারণ আমি আগামাথা খুঁজে পাচ্ছিলাম না। যে আপনি যেটা বললেন, জিকের আগামাথা পাওয়ার সমস্যা হলো যে এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে মাথা ঘুরায়। তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে যেটা বললাম আপনাকে বুঝতে হবে কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না। এমন কোন টপিক যেটা যদি দেখেন যে টপিকগুলো মেইনলি আপনার মানে কি বলে আপনার এই খুন হত্যা হ্যান ত্যান এই টাইপের নেগেটিভ নিউজ, এগুলো খুব একটা লাগবে না। লাগবে কি ইন্টারন্যাশনাল যেসব নিউজ, কোন একটা কনফারেন্স, কোন একটা কনভোকেশন কোথায় হচ্ছে, কে সভাপতিত্ব করলো, আমাদের কি বলে বাংলাদেশের কেউ কোনো বড় অর্জন করেছে নাকি, এরকম যেগুলো আর কি আপনি বুঝতে হবে। আপনাকে এই এই জিনিসটা আপনার বোঝার একটা বিষয় আছে। আমি যেমন ধরেন যে আজকে একটা নিউজ পেপার ধরলে আমার নিউজ পেপার পড়তে লাগে 10 মিনিট, এই নিউজ পেপার পড়তে আমার লাগতো আধা ঘন্টা। কেন 10 মিনিট লাগে? আমার কি পড়ার স্পিড অনেক বেড়ে গেছে? না, আমি বুঝি যে এই নিউজটা আমার পড়ার দরকার নাই। ঠিক আছে। কিছু কিছু নিউজ আপনি দেখলে আপনাকে বুঝতে পারতে হবে যে এই নিউজটা আমার পড়ার দরকার নেই, এভাবে আর কি। ঠিক আছে। আর কিছু কিছু বেসিক জিনিস আপনাকে পড়তে হবে, মুক্তিযুদ্ধ, তারপর হলো গিয়ে ইতিহাস, তারপর বাংলাদেশের সংবিধান থেকে আসে না কোশ্চেন তেমন একটা, অর্থনীতি, বাজেট, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, এগুলো। ঠিক আছে, এগুলো রেগুলার পড়তে হবে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, একটু আগে দেখলাম আমি একজন মানে যেটা লিখেছে যে ওই যে ব্র্যাকের ওয়াইল যে মানে একটু বছরে যে 2বার সার্কুলারটা হয়, তো এটা না তারা কি দুইবার দেখে হয় না, এটা করে? একবার হয়। এই বছর খালি দুইবার হয়েছে, পরেও আর হুম, দুইবার হুম। মনে হয় না হবে। ও আচ্ছা, তার মানে 2025 থেকে একবারই হবে তাহলে। হ্যাঁ, 2025 না, আগেও একবারই হতো। এই বছরই খালি ও, একটা চেঞ্জের কারণে এটা 2 বছর দুইবার হয়েছে। তো তার মানে 2025-এ এটার কোনো সার্কুলার আসবে না ধরা না যায়। আসবে, আসবে 25-এ আসবে, একটাই আসবে। ও আচ্ছা, আচ্ছা তাহলে মানে আসলে এটা কি দেখে শর্টলিস্ট করে তারা? মানে এটা এটা হলো তো মানে বেসিক্যালি জানার সহজ ইচ্ছা কথা ছিল। যদি বলি স্মার্টনেস। আপনি আপনি মেন্টালি হুম, কতটা, মেন্টাল অ্যাবিলিটি আপনার কত হাই। ঠিক আছে। হুম, 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 যেমন হুম, আমাদের এখানে যে ব্র্যাক ব্যাংকের ওয়াইল গুলো সিলেক্ট করা হয়, আপনি কাউকে একটা প্রবলেম দিয়ে বলেন এটা সলভ করো, অবভিয়াসলি হুম, ব্যাংকে হুম। তো আপনার রকেট সায়েন্স তো আর করা হচ্ছে না, নর্মাল জিনিসপাতি করা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে কেউ প্রবলেমটা নিয়ে সলভ করতে, আপনি এখন যদি হন যে না আমি তো পারি না, আমাকে একটু দেখায় দেন, আমাকে একটু শিখায় দেন, আমাকে একটু বুঝায় দেন, এই টাইপের মেন্টালিটি, মোস্ট প্রবাবলি আপনাকে শর্ট লিস্ট করবে না। এবং এইটা যাতে বুঝতে পারে এর জন্য হাজার হাজার, মানে আপনার ওই কি বলবো যে সাইকোলজিস্ট যেই সব ওয়েবসাইট ডেভেলপ করেছে, ব্র্যাক ব্যাংক ওই ওয়েবসাইট দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। সো ব্র্যাক ব্যাংক না, বিশ্বের অনেক ব্যাংকে আপনার ওই এইরকম ভাবে সাইকোমেট্রিক টেস্ট নেয়। ঠিক আছে। এসসিবি জয়নিং এর দিন আপনাকে এভিবি বানিয়ে দেয় জয়নিং এর দিন। হ্যাঁ, সেই এক্সামে এভাবে নেয়। আপনি ওই বাংলা ইংলিশ পড়ে তারা এভি বানাবে না, তারা টেস্ট করে যে কে কত স্মার্ট, আপনার মেন্টাল অ্যাবিলিটি কত হাই। ঠিক আছে। এটা বাড়াতে পারেন কিভাবে? ওই যে বললাম যে আপনি হলো গিয়া ওই মেন্টাল অ্যাবিলিটি যে এক্সাম গুলো আছে ওগুলো পড়েন, অনলাইন কিছু এক্সাম আছে এক্সাম দেন, এগুলো আর কি, আর কিছু না। আহ আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি শেষ করবো কারণ আমি বুঝতেছি না, আমি আসছি। আমরা 45-এ শেষ করে দেবো। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আমি 45-এর ভিতরে শেষ করে দেবো। ঠিক আছে। 10টা 45। আমি আবার একটু বললাম, আমি সরি, কারণ আমি মানে অ্যাকচুয়ালি অনেক জ্যামে আজকে আটকে গেছিলাম। ঢাকা ভার্সিটির মানে রাস্তা আটকানো ছিল অনেকগুলো। অ্যাকচুয়ালি তারা রাস্তা আটকায় দিয়েছে, এই জন্য জ্যাম ছিল ওই পাশে অনেক। আমি এতটা জ্যাম এক্সপেক্ট করিনি। একটা পার্সোনাল কাজে গেছিলাম এই জন্য লেট হয়ে গেছে। আপনারা এবার আমাকে
জাস্ট লাস্টের দিকে বলেন আপনার কি কি কোশ্চেন আছে। আর আরেকটা কথা আমি আপনার বলে দিই ভাই, আপনি বলবেন যে ভাইয়া আপনি তো নিজেও পড়ান, আপনি মানে কি বলে আপনি নিজে বলতেছেন কষ্ট করে ভাই আমি এই এনগেজ বিসিএস কেয়ারের প্রিপারেশন বলেন, এনগেজ ব্যাংক কেয়ারের প্রিপারেশন বলেন, আমি যেটাতেই আমি ক্লাস নিই না কেন, আমার কথা সিম্পল, আপনি না পড়লে আপনারা কেউ চাকরির পড়া খাইয়ে দিতে পারবে না। ঠিক আছে, আপনি যে কোনো এখানে ধরেন যে আমাদের পাস্ট স্টুডেন্টস আছে, আপনারা জিজ্ঞেস করবেন যে ভাইয়া কি এরকম হয়েছে, হ্যাঁ আমি আপনাকে অনেক শর্টকাট টেকনিক বলে দিতে পারি, শর্টকাট টেকনিক না ঠিক, আমি আপনাকে বলবো যে হ্যাঁ এইটুকু পড়লে হচ্ছে, বাট পড়তে আপনাকেই হবে, ওটার কোনো অল্টারনেট নাই। ঠিক আছে, আমি আপনাকে ধরে ধরে সব অপশন খুঁজে দিব তাইলে ভাই আপনার চাকরি হবে না, এরকম অনেক ছেলেপেলে আছে যাদের পেটে ভাত নেই, ওরা বেশি পরিশ্রম করতে আগ্রহী হবে, ঠেকা না থাকলে আপনার ভালো জব হবে না। না না, ব্যাংক জব এক্সাম সার্চ না, ওই যে ওই অনলাইন বলতে ওই যে মেন্টাল অ্যাবিলিটি অর হলো সাইকোমেট্রিক টেস্ট অনলাইন, এটা লিখে সার্চ দিলে পাবেন আপনি। আচ্ছা আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, আপনার একটু মেনশন করে দেন, আমি গ্রুপে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, আর আপনারা যে কোনো কোশ্চেন বা যে কোনো কোয়েরি থাকলে গ্রুপে লিখবেন অবশ্যই। গ্রুপে ধরেন যে ভাইয়াপুরা সিনিয়র ভাইয়াপুরা তো ধরেন যে এইসব মিটিং এ সচরাচর জয়েন করছে না, সবাই আসলে ব্যস্ত থাকে, তো আপনারা মেসেজ দিলে দেখা যাবে ঠিকই রেসপন্স করবে। ঠিক আছে, আমি অনেক বক বক করলাম, বলেন। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে এবার একটু আমি একটু রিভিউ নিতে চাই যে আজকের ক্লাসটা ঠিক ছিল কিনা, বা ধরেন যে আপনাদের কিরকম কি হলো সেটা সম্পর্কে। স্যার জিকে এর জন্য আপনি কোন বুকটা সার্চ, আমি জিকে এর জন্য একটা ফুল মানে ভিডিও বানিয়ে রেখেছি, আমি লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, আমি লিঙ্কটা একটু পরে দিয়ে দেবো, আপনারা একটু কাইন্ডলি এই মেসেজটা একটু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে করে রাখেন, আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি। ঠিক আছে, ওকে। একটু ফিডব্যাক চাচ্ছিলাম যে কারো কোনো মানে আমার আর কিভাবে এটা বেটার করা যায়, আপনাদেরকে তো বললাম, এবার আমাকে একটু বলেন আপনারা কাইন্ডলি, জাস্ট 2 মিনিট, যে কোনো ফিডব্যাক চ্যাটে আনমিউট করে যে কোনোটাতে বলতে পারেন। আজকে যে সেশনটা নিলেন এটার ফিডব্যাক নাকি ওভারঅল হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাক? এই যে এটার ফিডব্যাকটা সেশনটার। না ভাই, আজকে যথেষ্ট ভালো ছিল, অনেক কিছু নিয়ে আইডিয়া হয়েছে। যে যেরকম আইবি আইবিএম বাইবি কিরকম ধরনের প্রশ্ন করে, রিসেন্টলি কিছু এক্সাম দিয়েছি তো মোটামুটি আইডিয়া হয়েছে। তো ভাই আজকে আপনি অনেকটা আইডিয়া দিলেন, বা অনেকে অনেক কোশ্চেন করলো বিভিন্ন বিষয়ের উপর। তো ভাই আমাদের ভাইবা বা ইন্টারভিউ এগুলা নিয়ে একটু যদি সেশন নিতেন তাহলে ভাই আচ্ছা, ভালো আমি হতো, কারণ ইন্টারভিউর জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমি লিঙ্কটা হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ আপনারা দেখেন, দেখে তারপর আপনারা হলো গিয়ে আমাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভাই লিঙ্ক গুলো একটু যদি পিন হ্যাঁ করে হ্যাঁ আমি রাখতেন দিয়ে তাহলে দিচ্ছি, ভালো হতো। হ্যাঁ আমি হ্যাঁ। আমি দিয়ে রাখছি, আপনারা দেখেন, দেখে তারপর যদি আপনার কাছে কোনো কোশ্চেন থাকে হুম হুম আপনি হুম। গ্রুপে আস্ক করেন, আমরা সবাই মিলে অ্যান্সার করবো। ঠিক আছে, ওকে ভাই, কারণ হচ্ছে ভাই ইনিশিয়াল ভাইবা গুলো হয় তো তখন বুঝতে একটু পারছি বুঝতে সমস্যা পারছি, হয়। আমি বুঝতে হ্যাঁ পারছি আপনার হ্যাঁ। কথা, আমি ওটা ওটা ট্রাই করব। হুম হুম হুম। ঠিক আছে তাইলে, ঠিক আছে ধন্যবাদ ভাই। সবাইকে আজকে এতক্ষণ আমাকে টাইম দেওয়ার জন্য, আমার বক বক শোনার জন্য। থাকেন তাইলে, হ্যাঁ ইনশাল্লাহ ভাই, দেখা হবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আমি মিটিংটা শেষ করে দিচ্ছি।